সন্ধ্যার সেই ঘটনাটার পর নিধি আরহানের সামনে যাওয়া এড়িয়ে চলছিল। খাবারের সময়ও অপেক্ষা করল, যতক্ষণ না আরহান খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। যখন আরহান খেয়ে ঘরে চলে গেল, তখনই সে নিজের খাবার খেয়ে নিল। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। অনুর জন্মদিনের সারপ্রাইজ নোটস বানাতে ব্যস্ত থাকতে গিয়ে নিধির খেয়ালই ছিল না তার ফোনটা রয়ে গেছে আরহানের রুমে। কাজ শেষ করেই হঠাৎ ফোনের কথা মনে পড়তেই আতঙ্কিত হয়ে উঠল সে। নিধি ঘরের এদিক ওদিক পায়চারি করছে, বারবার নিঃশ্বাস ফেলে আবার থেমে যাচ্ছে, আর ভাবছে এখন কি হবে, কি করে ফোনটা আনবে। ফারিহা বেগম নিধিকে এভাবে পায়চারি করতে দেখে অবাক হয়ে বললেন, এই নিধি, কি হয়েছে, এভাবে হাঁটাহাঁটি করছিস কেন রে? নিধি কাঁদো কাঁদো স্বরে বলল, ফুপ্পি, আমার ফোনটা আরহান ভাইয়ার রুমে পড়ে আছে। ফারিহা বেগম বুঝতে না পেরে বললেন, তো কি হয়েছে, তুই তো ওই রুমেই থাকবি, গিয়ে নিয়ে নে। নিধি তড়িঘড়ি মাথা নেড়ে বলল, পাগল নাকি, আমি ওনার রুমে যাব? তোমার কি মনে হয় আমি ওই রুমে গেলে বেঁচে ফিরব? ফারিহা বেগম মজা পেয়ে বললেন, আরে কেন? নিধি ঠোঁট কামড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, ফুপ্পি, দেখলে না, তখন যাবার আগে উনি চোখের ইশারায় কি বলে গেলেন? ফারিহা বেগম উৎসুক দৃষ্টিতে জানতে চান, কি বলেছে শুনি তো। নিধি ভুরু কুচকে নাটকীয় ভঙ্গিতে ফিসফিস করে বলল, বলেছে একবার হাতের কাছে পাই, তখন বোঝাবো দাঁত ফেলতে আমি কত ভালোবাসি। এই শুনে ফারিহা বেগম হু হু করে হেসে উঠলেন। নিধি নিজের মনে একটা প্ল্যান করল, আচ্ছা, ফোনটা যদি আমি না এনে সালমাকে দিয়ে আনাই, তাহলেই তো হলো। এমন ভাবতে ভাবতেই সে সালমার ঘরের দিকে গেল। দরজা একটু খোলা ছিল, ভেতরে উকি দিতেই দেখে সালমা আর তার মা গভীর ঘুমে, মশারি টাঙানো, বাতি নিভে গেছে। নিধি দীর্ঘশ্বাস ফেলল, উফ, এখন এদের জাগানো ঠিক হবে না। ফোনের জন্য শুধু শুধু তাদের কষ্ট দেওয়ার মানে হয় না, কিন্তু ফোন ছাড়া চলবেই বা কিভাবে? অগত্যা নিজেই আবার ধীর পায়ে পা টিপে টিপে হাঁটতে লাগলো আরহানের রুমের দিকে। তার মাথায় নতুন প্ল্যান, রুমের বাইরে দাঁড়িয়ে থাকব, যদিও উনি ওয়াশরুমে যান বা ঘুমিয়ে পড়েন, তখন সোজা ঢুকে ফোন নিয়ে চলে আসব। দরজার সামনে দাঁড়িয়ে নিধি মনে মনে বলল, আল্লাহ বাঁচিয়ে দিও, উনি যদি দেখে ফেলে, তবে তো আজ আর আমার একটা দাঁতও থাকবে না, সত্যি সত্যি সব ফেলে দেবেন। নিধি আস্তে আস্তে আরহানের রুমের কাছে গিয়ে দাঁড়ালো। ভেবেছিল ভেতরে গিয়ে ফাঁকা সময় পেয়ে ফোনটা নিয়ে চলে আসবে, কিন্তু দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার বুক ধড়ফড় শুরু হয়ে গেল। আরহান চেয়ারে বসে আছে, আর হাতে ধরা নিধির ফোন, কানে ঠেকিয়ে কারোর সাথে কথা বলছে। নিধি অবাক হয়ে ফিসফিস করল, আমার ফোন ওনার হাতে কেন? আর কার সাথেই বা কথা বলছেন? জিজু নয় তো? ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক কদম এগিয়ে আসতেই শুনতে পেল আরহান কাউকে বলছে, এখানে তো রাত বলে কেউ থাকে না, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা রং নাম্বার। নিধি দৌড়ে গিয়ে ফোনটা আরহানের হাত থেকে টেনে নিল। হঠাৎ আক্রমণে হতবম্ব হয়ে গেল আরহান। নিধি ফোনটা চেক করল, নাম্বার সেভ করা নেই, তাই সে ফোনটা কানে ধরল। ধরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম, রাত? নিধি জবাব দেয়, হ্যাঁ আমি রাত, আপনি কে? নিধির মুখে এ কথা শুনে আরহান অবাক হয়ে যায়। কি বলছে নিধি, সেই রাত নাকি? ফোনের অপর পাশের লোকটি জবাব দেয়, আরে রাত, তুই আমায় চিনতে পারিসনি, আমি রাহাত। নিধির চোখ বিস্ময়ে জ্বলজ্বল করে উঠল। রাহাত ভাই, তুমি? এটা কার নাম্বার? রাহাত হেসে বলে, আমার নতুন নাম্বার। আচ্ছা, ফোনটা কে ধরল বলতো? বলে রাত নামে নাকি কেউ নেই? নিধি আরহানের দিকে একবার তাকিয়ে বলল, আসলে আমার এক কাজিন ফোনটা ধরেছেন, আর এখানে তো সবাই আমায় নিধি বলে ডাকে, তাই তুমি রাত বলায় চিনতে পারেনি। রাহাত বলে, ও তাই বল, আচ্ছা বাদ দে, কেমন আছিস বল? নিধি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রাহাত বলে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনেছিস, নীলার বিয়ের তারিখ পাকা হয়ে গেছে, কবে আসছিস তোরা? আমি কিন্তু আসছি এবার,
সব আয়োজন আমি সামলাবো। নিধি হেসে ফেলল। সত্যি? তাহলে তো পুরো আসর জমে যাবে। তোমাকে ছাড়া তো বিয়ের আসর জমেই না। ইনশাআল্লাহ 2 দিন পরে চলে আসব। দুজনে জমিয়ে গল্প শুরু করলো মামাতো বোন নীলার বিয়ের আয়োজন নিয়ে। নিধির হাসি আর উচ্ছ্বাসে চারপাশ যেন ভরে উঠল। কিন্তু এই পুরো দৃশ্য নীরবে বসে লক্ষ্য করছিল আরহান। ফোন শেষ হলে আরহান জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? আর তোমার নাম রাত হলো কবে থেকে? নিধি জবাব দেয়, আমার খালাতো ভাই। আসলে মামা বাড়িতে সবাই আমাকে নুসরাত বলে ডাকে, আবার কেউ কেউ ভালোবেসে রাতও বলে। আরহান বিড়বিড় করে বলল, আধিক্যতা, ভালোবেসে রাত বলে ডাকে। মুখে বলল, তা এত রাতে কেন কল করেছে? নিধি বলে, আমার মামাতো বোন নীলা আপুর বিয়ে 1 সপ্তাহ পরে। আমরা কবে যাব সেটা জানতে। আরহান ভ্রু কুঁচকে বলে, কবে যাচ্ছ? নিধি জানায়, 2 দিন পর। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর হঠাৎ আরহানের মাথায় আসে, আজ সারাদিন কি নিধি ওই রাহাত বলে ছেলেটার সাথেই বাইরে ছিল? কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে নিধিকে প্রশ্ন করল, তুমি কি আজ সারাদিন তার সাথেই বাইরে ছিলে? প্রশ্ন শুনে নিধি থমকে গেল। মনে মনে ভাবে, লোকটা আবার দিনে কোথায় ছিল সেটা নিয়ে পড়ল কেন? নিধি ভাবল হ্যাঁ বলে দিলে আরহান আর প্রশ্ন করবে না, তাই মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। কিন্তু উত্তরটা শোনার পর আরহান ঠোঁট শক্ত করে দৃঢ় স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আজ থেকে তুমি ওই ছেলের সাথে বাইরে কোথাও যাবে না। নিধি বিস্ময়ে তাকালো, মানে কেন যাব না? আরহান চোখে চোখ রেখে বলল, আমি বলছি তাই। কথাটা শুনে নিধির চোখ গোল হয়ে গেল। ঠোঁট বাঁকিয়ে ভ্যাংচি কাটল। ওহ, আপনি বললেই আমি শুনবো নাকি? এমন কোনো কন্ট্রাক্টে সাইন করেছি আমি? কথাটা বলে সে দ্রুত ফোনটা তুলে নিল এবং দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর দরজার সামনে দাঁড়িয়ে আরহান শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে নীলার বিয়ের জন্য কিছু কেনাকাটা করবে বলে নিধি বাড়ি থেকে বের হয়ে উৎসবের সাথে অনুর বাড়ির পথে রওনা হলো। তার মাথায় হাজারটা পরিকল্পনা ঘোরাচ্ছিল, কিভাবে অনুর বাবা মায়েকে রাজি করানো যায়। আর উৎসব চুপচাপ নিধির পাশে বসেছিল। অনুর বাড়ির দরজায় পৌঁছে নিধি বেল বাজালে অনুর মা দরজা খুলে দেন। ওনাকে দেখে নিধি আর উৎসব সালাম দেয়। অনুর মা প্রথমে একটু অবাক, তারপর আন্তরিকতার সাথে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসো। কি ব্যাপার, তোমরা আজ হঠাৎ এখানে? অনু তো বাড়িতে নেই। নিধি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আসলে আন্টি, আমরা আপনার আর আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। অনুর মা নিধি আর উৎসবকে ড্রয়িং রুমে নিয়ে বসান, ততক্ষণে অনুর বাবাও চলে আসেন। এসে নিধি আর উৎসবকে দেখে কিছুটা অবাক হন। নিধি আর উৎসব ওনাকেও সালাম করে। উনি জবাব দিয়ে জানতে চান ওরা কেমন আছে আর উৎসব কবে দেশে ফিরল। উৎসব জানায় সে 2 দিন আগেই এসেছে। অনুর মা নিধি আর উৎসবের জন্য চা নাস্তা নিয়ে আসেন। কিছুক্ষণ নীরবতা পালন করে নিধি অনুর বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আঙ্কেল আন্টি, আপনাদের সাথে একটু দরকারি কথা আছে। আসলে আমরা অনুর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। অনুর বাবা একটু গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের মুখভঙ্গি দেখে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ। এতক্ষণ চুপ করে থাকলেও এবার উৎসবে এক লাফে বলে ফেলল, জি আঙ্কেল, আমি অনুকে বিয়ে করতে চাই। কথা শুনেই দুজনে একসাথে হেসে ফেললেন। অনুর মা বললেন, এই কথা বলার জন্য একটু নাটক করতে হলো? বাবা, আমরা তো এটা অনেক আগে থেকেই জানি, এমনকি আজও আছি। নিধি একবার উৎসবের দিকে তাকিয়ে বলল, আসলে কাল অনুর জন্মদিন, তাই অনুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, আর সেখানে আপনাদের একটু সাহায্য চাই। আপনার অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারবো না। অনুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্ল্যান? কিসের প্ল্যান? নিধি তাড়াতাড়ি বলে উঠল, আপনারা তো অনু আর জিজুর বিষয়টা জানেন, কিন্তু এবার তো আসল কাজটা বাকি, বিয়ে। এখনই যদি তারিখ ফাইনাল করে দেন তাহলে আমরা পুরো প্ল্যানটা সাজাতে পারবো। অনুর মা প্রথমে একটু অবাক, কিন্তু তারপর মৃদু হাসি দিয়ে বললেন, ভালো, যদি তুমি আর নিধি ঠিকভাবে পরিকল্পনা করো তাহলে আমরা রাজি। তবে কোনো ঝামেলা বা সমস্যা হবে না তো? নিধি প্রাণ ভরে বলল, আন্টি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সব কিছু সুন্দরভাবে আয়োজন করব। অনুর এই জন্মদিনটি সে কখনো ভুলবে না।
অনুর বাবা নিধি দৃঢ় আন্তরিক চোখ দেখে হেসে বললেন, ঠিক আছে, তোমাদের ওপর ভরসা করি। তবে মনে রেখো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। নিধি বিনতিভাবে বলল, আঙ্কেল, আমরা চাইছি অনুর জন্য এটি পুরোপুরি চমৎপ্রদ হোক, তাই তাকে এই বিষয়ে কিচ্ছু জানাবেন না প্লিজ। অনুর বাবা মায় সম্মতি জানালেন। নিধি মুখে বড় হাসি ফোটালো, উৎসবও হালকা করে হাসল। নিধি আর উৎসব অনুর বাবা মায়কে সবকিছু ঠিকমতো বুঝিয়ে দিল।